আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেই প্রশ্নের কথা বলো না কেন আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো এটা আমাদের পর্ব 3, অর্থাৎ আমরা এর আগে কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের পর্ব 1 এবং পর্ব 2 সমাধান করে ফেলেছি। আমরা এখন 3 নাম্বার পর্বে আছি। তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা ফাইন, দেখো ফার্স্টে বলতেছে রাসায়নিক বিক্রিয়া কি। আচ্ছা, তো যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য সমীকরণ ব্যবহার করা হয়, যাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। একে প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং চিহ্ন ব্যবহার করতে হয়। যেরকম দেখো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড একটা একমুখী তীর চিহ্ন ইজিকোষ্ঠ আমরা পাচ্ছি কি সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তো তাহলে এই যে আমরা যে ইকুয়েশনটা বা আমরা যে সমীকরণটা এখানে প্রকাশ করলাম, এই যে একমুখী তীর চিহ্ন, প্রতীক, সংকেত যা যা রয়েছে তার সাহায্যে আমরা এগুলো প্রকাশ করলাম, তাই বলা যায় যে এই বিক্রিয়াটি কি হবে, এটা একটি রাসায়নিক সমীকরণ হতে পারে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণের মধ্যে পার্থক্য মাঝে তুলনা করতে বলছে। আমরা পার্থক্য মতো করে এটা দেখানোর চেষ্টা করি। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে, অর্থাৎ এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপনের জন্য যে সমীকরণ ব্যবহার করে তাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে তুমি বলতে পারো রাসায়নিক বিক্রিয়ার যে উপস্থাপন সেটি হচ্ছে রাসায়নিক সমীকরণ। আর বিক্রিয়ার মানে তো বুঝো যে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে নতুন নতুন পদার্থ তৈরি করবে, সেটাকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া কি হয়, সংঘটিত হয়। আর রাসায়নিক সমীকরণ হচ্ছে প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয়। আর প্রতীক সংকেত বলতে যেরকম আমরা অনেক সময় জি লেখি, সলিড, মানে জি বলতে গ্যাসীয় বোঝানো হয়। এস লেখি অনেক সময়, এস দ্বারা সলিড। এ কিউ লেখি। এই যে সমীকরণের পাশে আমরা একটা সিম্বল লিখতেছি, তীর চিহ্ন দিচ্ছি, অনেক সময় একদিকে তীর চিহ্ন দেওয়া হয়, অনেক সময় উভমুখী দিকে তীর চিহ্ন দেওয়া হয়। আবার অনেক সময় কি করি আমরা, অনেক সময় এরকম গ্যাসীয় যে পদার্থগুলো হয় সেই গ্যাসীয় পদার্থকে আমরা এরকম ঊর্ধ্বমুখী তীর চিহ্ন দেই, গ্যাসীয় পদার্থগুলোকে আমরা এরকম উপরের দিকে তীর চিহ্ন দেই, অদক্ষেপ হলে নিচের দিকে তীর চিহ্ন দেই। তাহলে এই যে বিভিন্ন রকম সংকেত, সাংকেতিক চিহ্ন এর মাধ্যমে যে আমরা প্রকাশ করি, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। আচ্ছা গেল এটা। যাচ্ছি রাসায়নিক সমীকরণে কিভাবে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করা হয় সেটা অলরেডি আমি মেনশন করে দিয়েছি যে যদি পদার্থ যদি কঠিন হয় তাহলে এস, পদার্থ যদি তরল হয় তাহলে এল, পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে জি, আর পদার্থ যদি এ কিউ হয় তাহলে এ কিউ মানে কি জলীয়, যদি জলীয় দ্রবণে দ্রবীত হয় তখন তাকে আমরা এ কিউ লিখি। যেরকম এই বিক্রিয়াটা দেখো, খেয়াল করো, হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে, বাট পানি একটি তরল পদার্থ, সেই জন্য পানির পাশে এল বা লিকুইড লেখা হয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, স্টয়কিওমিতি কি? স্টয়কিওমিতি বলতে বোঝানো হয় যে রসায়নের যে শাখায় মোলের হিসাব সংক্রান্ত তথ্যসমূহ লেখা হয় ওই 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 পার্টটাকে স্টয়কিওমিতি বলে। যে রাসায়নিক সমীকরণ থেকে মোলার হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা হয় তা বিক্রিয়ার স্টয়কিওমিতি। স্টয়কিওমিতি হলো রসায়নের একটি শাখা যার মাধ্যমে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও উৎপাদগুলোর মধ্যকার পরিমাণগত সম্পর্ক নির্ণয় করা হয়। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ এদেরকে নিয়ে আমরা কতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে আমরা সেই হিসাব নিকাশটা নির্ণয় করে থাকি। এটি মূলত রাসায়নিক সমীকরণ ব্যবহার করে দেখায় যে কত মোল থেকে কত মোল বিক্রিয়ক থেকে কত মোল উৎপাদ পাওয়া যাবে। যেরকম দেখো এখানে একটা সমীকরণ দেখতেছি আমরা, H2 + O2 = 2H2। তাহলে এখান থেকে কি বলা যায় যে 2 মোল হাইড্রোজেন, H2 সামনে সহগ 2, তার মানে কি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল কি উৎপন্ন করেছে, পানি তৈরি করেছে। সো এই যে আমরা হিসাব নিকাশটা করতেছি, তাহলে যদি এখানে আমি 4 মোল হাইড্রোজেন নেই, 2 মোল অক্সিজেন নেই, তাহলে পানি তৈরি হবে কত মোল, 2 মোল হবে। তার যে সমীকরণের মাধ্যমে আমরা এই যে হিসাব নিকাশটা করতেছি কেমিস্ট্রি, সেই হিসাব নিকাশের শাখাটাকে বলা হয় স্টয়কিওমিতি। আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা নেক্সট প্রশ্ন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? আচ্ছা তাহলে এটাও কিন্তু স্টয়কিওমিতির মধ্যেই পড়তেছে। তাহলে ফার্স্টে আসো ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়াটা, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, মানে 100, এটা পরিমাণে প্রকাশ করলে 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56 গ্রাম। তাহলে বলা যায় যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম, 56 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে আর 10 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, ঐকিক নিয়মে আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি কত, 5.6 গ্রাম। দ্যাট মিনস 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে কত গ্রাম, 5.6 গ্রাম। নেক্সট প্রশ্ন দেখো যে 12টি অক্সিজেন অণু থেকে, খেয়াল করো, 12টি অক্সিজেন অণু থেকে কতটি সালফার ট্রাইঅক্সাইড অণু তৈরি করা সম্ভব? ওকে, তো আমরা এটা এখন বিক্রিয়া থেকেই দেখার চেষ্টা করবো যে 12টি অক্সিজেন অণু থেকে। তাহলে ফার্স্টে আসো বিক্রিয়াটা কিভাবে হয়। বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে সালফার ট্রাইঅক্সাইড SO3।
SO3 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে SO3। তো এখানে নাও 2 মোল আর এখানেও তৈরি হচ্ছে 2 মোল, 2 মোল সালফার আর 3 দুগুণে 6 মোল হচ্ছে অক্সিজেন। এখান থেকে আমরা তৈরি করতে পারবো, ফার্স্টে আমরা দেখাতে পারি। এবার খেয়াল করো অক্সিজেন কত মোল আছে? 1 মোল, 1 মোল, ঠিক আছে। সো প্রশ্নটি যদি আমরা অণু হিসাব করি তাহলে 6.023 10⁻23 এতটি অণু। আর এখান থেকে সালফার ডাইঅক্সাইডের অণু কতটি? 2 × 6.023 10⁻23 এতটি অণু। তাহলে হিসাবটা খুব সহজ যে অক্সিজেনের 1 মোল, সুতরাং অণুর সংখ্যা হচ্ছে 6.023 10⁻23 আর সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 2 মোল, তাহলে 2 × 6.023 10⁻23 এইটুকু হিসেবে আমরা বুঝতে পেরেছি। এখানে প্রশ্ন ছিল 12টি অক্সিজেন অণু থেকে কতটি সালফার ট্রাইঅক্সাইড অণু তৈরি হবে। তাহলে আমরা এবার 12 মানে এখানে 12 এর সাথে হিসাবটা মিলাতে হবে। তাহলে বলা যায়, দেখো শুরুতে কি বলা যায়, 6.023 10⁻23 এতটি অক্সিজেন অণু থেকে সালফার ট্রাইঅক্সাইড অণু তৈরি হয়। 2 × 6.023 10⁻23 এতটি অক্সিজেন অণু থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। 2 × 6.023 10⁻23 এতটি। সুতরাং খেয়াল করো, সুতরাং একটি অক্সিজেন অণু থেকে তৈরি হবে 2 × 6.023 10⁻23 এতটি ডিভাইডেড বাই 6.023 10⁻23 এতটি। আচ্ছা, গেল এইটুকু আমার। এবারে আসি প্রশ্নে কত বলেছে? প্রশ্নে বলেছে 12টি। তাহলে দেখো এখানে, তাহলে আসে 12টি অক্সিজেন অণু থেকে তৈরি হবে 2 × 12 × 6.023 10⁻23 ডিভাইডেড বাই 6.023 10⁻23 এতটি। তাহলে এটা কাটাকাটি, তাহলে 12 দুগুণে কত হচ্ছে? 24 হচ্ছে। তার মানে কত অণু? 24 মানে 12টি থেকে কতটি সালফার ট্রাইঅক্সাইড অণু তৈরি হবে? 24 অণু সালফার ট্রাইঅক্সাইড অণু তৈরি হবে যদি আমরা 12টি অক্সিজেন অণু নেই। ওকে ফাইন। সো তাহলে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 24। আমরা 24 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে এখানে, যে 7.5 গ্রাম কার্বনকে দহন করে প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? 7.5 গ্রাম কার্বনকে দহন করে প্রমাণ অবস্থায় কত আয়তনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? তাহলে ফার্স্টে বিক্রিয়া করো, কার্বন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের পরিমাণ 1 মোল, তার মানে 12 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু কত আয়তন বলছে, তাহলে এখানে আমরা মোলের আয়তনটা নিব। মোলের আয়তনের যে হিসাবটা, সেই হিসাবটা আমরা এখানে নিব। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন আসছে কত? 22.4 লিটার। তাহলে বলা যায় কি, দেখো 12 গ্রাম কার্বনকে দহন করলে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। অতএব 1 গ্রামকে দহন করলে কতটুকু পাওয়া যাবে, আর 7.5 গ্রামকে দহন করলে কতটুকু পাওয়া যাবে। তো এই অ্যান্সারটুকু চাইলে আমরা এখানেও দেখাতে পারি। খেয়াল করো, তাহলে কি দেখানো যায়? এভাবে আমরা দেখাতে পারি। দেখো 22.4 লিটার, এই যে 22.4 থাকবে উপরে, ইনটু এখানে কত আছে? 7.5, তাহলে এটাও বসবে উপরে, আর ডিভাইড বাই কত গ্রামকে করে পাচ্ছি? 12 গ্রামকে করে পাচ্ছি। তো 12 গ্রামকে করে যদি আমরা পাই, তাহলে আমাদের এই যে 22.4 ইনটু 7.5 ডিভাইড বাই 12, অ্যান্সারটা কত আসছে? 14 লিটার। তাহলে 7.5 গ্রাম কার্বনকে দহন করলে আমাদের প্রমাণ অবস্থায় আয়তন পাওয়া যাবে প্রমাণ অবস্থায় আয়তন পাওয়া যাবে 14 লিটার। সো আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। নেক্সট দেখো, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? অর্থাৎ যে বিক্রিয়ার, মানে লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝানো হয় একাধিক বিক্রিয়ক যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এর মধ্যে একটা বিক্রিয়ক খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ খুব দ্রুত ফুরিয়ে যাবে। যেই বিক্রিয়কটি খুব দ্রুত ফুরিয়ে যাবে সেই বিক্রিয়কটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি। যেরকম দেখো, 2 মোল ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়ার জন্য 1 অণু অক্সিজেন গ্যাস প্রয়োজন হয়, কিন্তু বিক্রিয়ায় 1 পরমাণু ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করার জন্য 1 অণু অক্সিজেন গ্যাস সরবরাহ করলে বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন অণু গ্যাস অবশিষ্ট থাকবে। এই অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুকে লিমিটিং বিক্রিয়া বলা যাবে। ওকে ফাইন। সো এইখানে এটাকে আমরা আরেকটু সহজ করে যদি একটা এক্সাম্পল দেই, তাহলে ধরো বুঝতে পারবা যে উদাহরণটা কিভাবে কাজ করে। দেখো, ধরো ম্যাগনেসিয়াম অক্সিজেন ইজ ইকুয়ালস টু কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 24 গ্রাম, খেয়াল করো 24 দুগুণে 48 হবে, 48 গ্রাম
48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক আছে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এখন যদি প্রশ্নে ধরো, প্রশ্নে তোমাকে বলা হলো যে কোনো একটা পাত্রের মধ্যে ম্যাগনেসিয়াম আছে 10 গ্রাম আর অক্সিজেন আছে কত গ্রাম? 32 গ্রাম। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কি হবে বলো তো? ম্যাগনেসিয়াম। কেন? কারণ আমরা জানি যে 32 গ্রাম অক্সিজেনের জন্য ম্যাগনেসিয়াম ন্যূনতম দরকার কত গ্রাম? 48 গ্রাম। কিন্তু এখানে 48 থেকেও কম পরিমাণ তোমাকে দেওয়া হয়েছে, 48 থেকেও কম পরিমাণ এখানে ম্যাগনেসিয়াম আমাকে সরবরাহ করা হয়েছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম এই ক্ষেত্রে আমার লিমিটিং বিক্রিয়ক, যে এখানে যে ভ্যালু দেওয়া আছে। আবার আসলে আমরা একটু পরিমাণটা চেঞ্জ করি। ধরো আমি তোমাকে ম্যাগনেসিয়াম দিলাম ঠিকই 48 গ্রাম, কিন্তু অক্সিজেন আমি তোমাকে দিলাম 25 গ্রাম। এবার লিমিটিং বিক্রিয়ক কে হবে? এবার লিমিটিং বিক্রিয়ক হবে তোমার অক্সিজেন, কারণ ম্যাগনেসিয়ামের পরিমাণটা তো ঠিকই 48 গ্রাম দেওয়া হয়েছে। তো আমাদের অক্সিজেনের পরিমাণ দরকার 32 গ্রাম, বাট দিচ্ছে 25 গ্রাম। তাহলে যতটুকু অক্সিজেন দরকার তার থেকে অক্সিজেনের পরিমাণটা কম দেওয়া হচ্ছে। তাহলে অক্সিজেন এখানে লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেই বিক্রিয়ক যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে, আগে বিক্রিয়া করে ফুলফিল হয়ে যাবে, বিক্রিয়া যা মানে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে যার উপর ডিপেন্ডেন্ট করবে, সেই বিক্রিয়াকে আমরা কি বলি? সেই বিক্রিয়াকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, তো তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। এবার যাচ্ছে নেক্সট যে অংশ আছে, দেখো লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। ফাইন, এটা এখানে ভালো একটা প্রশ্ন এখানে পেয়েছি। তো আমরা এর আগে যে লিমিটিং বিক্রিয়কটা এখানে দেখিয়েছিলাম, খেয়াল করো এই বিক্রিয়াটা কি, এখানে লিমিটিং বিক্রিয়ক কে ছিল? অক্সিজেন। আর এখানে লিমিটিং বিক্রিয়ক কে ছিল? ম্যাগনেসিয়াম। তাহলে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে লিমিটিং বিক্রিয়কের উপরে। কেননা লিমিটিং বিক্রিয়কের পরিমাণটা কম, লিমিটিং বিক্রিয়কের পরিমাণ কম। সো লিমিটিং বিক্রিয়ক যতটুকু উৎপাদ তৈরি করতে পারবে সেইটাই তোমার আলটিমেট উৎপাদ, সেইটাই তোমার আলটিমেট প্রাপ্ত যৌগ। আমার অন্য যে বিক্রিয়কটি আছে, যেরকম এখানে ম্যাগনেসিয়াম 48 গ্রাম দিচ্ছি, ম্যাগনেসিয়াম 48 গ্রাম দিলে তো লাভ নাই, আমার অক্সিজেনের পরিমাণটা তো কম আছে। সো ম্যাগনেসিয়াম একা তো আর ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারবে না। ম্যাগনেসিয়াম অক্সাইড তখনই তৈরি হবে যখন ম্যাগনেসিয়াম অক্সিজেন উভয়ই অংশগ্রহণ করবে। একটা বিক্রিয়ক তো কখনো সেটা তৈরি করতে পারে না। এই যে দেখো, এখানেও পাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানেও পাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো, এইটুকু অংশ তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার দেখো লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন ব্যাখ্যা করো। অলরেডি এই আগের যে প্রশ্ন, সেই আগের প্রশ্নের মধ্যে এখানে অ্যান্সারটা বলা আছে, অ্যান্সারটা লুকায়িত অবস্থায় বলে দিয়েছি। কিভাবে দেখো, কতটুকু উৎপাদ তৈরি হবে এই ডিসিশন কে নেবে? এই ডিসিশন নেবে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে কি? লিমিটিং বিক্রিয়ক মানে ওই বিক্রিয়ার যাবতীয় যা কিছু, সকল কিছু সে নিয়ন্ত্রণ করবে, তার পরিমাণটা কম, অতএব সে যতটুকু উৎপাদ বানাতে পারবে ততটুকুই উৎপাদ হবে। অন্য বিক্রিয়কটির পরিমাণ বেশি থেকেও লাভ নাই, কেননা লিমিটিং বিক্রিয়ক তো যার পরিমাণ কম সে, তাহলে সে যতটুকু উৎপাদ বানাবে সেইটুকুই উৎপাদ তৈরি হবে। এখানে এই কথাটাই বলা হচ্ছে। দেখো যে কি বলতেছে, যে বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায়, মানে আগে শেষ হয়ে যাবে, যার পরিমাণটা কম থাকবে, তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলেও বিক্রিয়া সংগঠনের সময় লিমিটিং বিক্রিয়ক অন্যান্য বিক্রিয়কটির সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যায়। ফলে অন্যান্য বিক্রিয়কটির কিছু পরিমাণ উদ্যুত, মানে কি অবশিষ্ট থাকলেও বিক্রিয়া সংগঠনের জন্য লিমিটিং বিক্রিয়ক কোনো আয়ন সরবরাহ করতে পারে না, কোনো আয়ন সে দিতে পারে না, সরবরাহ করতে পারে না, কারণ সে তো নিঃশেষ হয়ে গিয়েছে। ফলে আমার কতটুকু উৎপাদ তৈরি হবে সেটা সম্পূর্ণরূপে লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, উৎপাদের শতকরা পরিমাণ বলতে কি বুঝো? উৎপাদের শতকরা পরিমাণ বলতে আমরা সূত্রের দিকে একটু তাকাই। উৎপাদের শতকরা পরিমাণ দেখো কি বলতেছে, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ, মানে আসলে এটা প্রশ্নে কতটুকু, মানে প্রকৃতপক্ষে কতটুকু তৈরি হয়েছে সেটা আমাদেরকে প্রশ্নে বলে দিবে। সেখানে বলছে যে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ আর বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100। দ্যাট মিনস আমার উৎপাদের শতকরা পরিমাণ বলতে বোঝানো হয় যে আমি একটা বিক্রিয়া থেকে হিসাব করতেছি যে কতটুকু তৈরি হবে, আর প্রকৃতপক্ষে কতটুকু তৈরি হয়েছে, এই দুইটার অনুপাতকে বোঝায়। উপরে যেই পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো উপরে একটা পরিমাণ, নিচে একটা পরিমাণ। নিচের পরিমাণটা আমরা বিক্রিয়া থেকে হিসাব করে কতটুকু পাচ্ছি সেটা হচ্ছে নিচের পরিমাণটা, আর উপরের পরিমাণটা আসলে প্রকৃতপক্ষে কতটুকু তৈরি হয়েছে সেই পরিমাণটা। এখন ধরো ফর এক্সাম্পল তুমি একটা জায়গায় হিসাব করে দেখলে যে তোমার 50 গ্রাম তৈরি হওয়া উচিত, এখানে তৈরি হয়েছে 48 গ্রাম, তাহলে এদের যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা বলতেছি উৎপাদের শতকরা পরিমাণ। নেক্সট প্রশ্ন দেখো, অ্যানালার গ্রেড বলতে কি বোঝায়? সাধারণত যেই বিক্রিয়ক পদার্থগুলো 99% বিশুদ্ধ বা এর থেকে বেশি বিশুদ্ধ তাদেরকে অ্যানালার গ্রেড বলা হয়। সাধারণত বিক্রিয়ার মধ্যে সব থেকে বেশি বিশুদ্ধ থাকেই অ্যানালার গ্রেডের পদার্থ, মানে যাদেরকে সব থেকে বেশি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এবং এটা প্রায় নির্ভরযোগ্যতা অনেক বেশি হয়। কেননা যেহেতু বেশি বিশুদ্ধ, তার মানে কি তোমার এখানে ভেজাল বা অন্যান্য যেই অপদ্রব্য সেটা তৈরি হওয়ার চান্স কম থাকে।
আচ্ছা, 350 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে 120 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল, বিক্রিয়া অ্যানালার হবে কিনা? ফাইন, ভালো একটা প্রশ্ন করেছে। তো দেখো ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56, তাহলে বিক্রিয়া হতে পাই 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এই যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম থেকে? 100 গ্রাম থেকে। অতএব 1 গ্রাম থেকে কত আর 350 গ্রাম থেকে কত? সো এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে আমরা পাচ্ছি 214.29 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। নেক্সট কি বলছে দেখো, যে ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে এখান থেকে কত? 38.77%। তাহলে যেহেতু অ্যানালার হলো সবথেকে বিশুদ্ধ পদার্থ, সেহেতু 38.77% ভেজাল থাকায় বিক্রিয়কটি অ্যানালার হবে না। তুমি এই ম্যাথটা দুইটা প্রসেসে সলভ করতে পারো। চলো আমরা অ্যানাদার প্রসেসটা দেখে ফেলি। আমাকে এখানে কত বলছে? 350 গ্রাম বলছে। তো আমরা এটা অ্যানালার হবে কিনা একটু দেখি। 350 গ্রাম, তাহলে ফার্স্টে আসলে বিক্রিয়াটা করে ফেলি। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ফাইন, এবার তাহলে কি করা যেতে পারে দেখো, 100 গ্রাম থেকে পাওয়া যায় কত? খেয়াল করো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এই যে 100 গ্রাম, এটা হচ্ছে 56 গ্রাম। 100 গ্রাম থেকে পাওয়া যায় 56 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কত? আর প্রশ্নটা কত ছিল? প্রশ্নে কত গ্রামের কথা বলেছিল? প্রশ্নে বলেছিল 350 গ্রাম। তাহলে এখানে আসো 350 গ্রাম থেকে কত পাওয়া যাবে? সো 1 এর জন্য আমরা 56/1 পাচ্ছি, 56/100। আর 350 এর জন্য কত হবে? 350 ইন্টু 56 ডিভাইডেড বাই 100। এখান থেকে অ্যান্সার কত আসবে? দেখো এখান থেকে অ্যান্সার পাচ্ছি আমরা 350 ইন্টু 56 ভাগ 100, 196 গ্রাম। আমাদের 196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হওয়া উচিত। এটা আমরা বিক্রিয়া থেকে হিসাব করে পাচ্ছি। এবারে আসো এটা অ্যানালার হবে কিনা। আচ্ছা, বিক্রিয়কটি অ্যানালার হবে কিনা। ফাইন, তাহলে বিক্রিয়কটি অ্যানালার হওয়ার জন্য আমরা এখন যেটা বের করতেছি যে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। খেয়াল করো, এই যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। সো এখানে যে প্রসেসটা দেখিয়েছে এই প্রসেসটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য। আচ্ছা, সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেট বাতাসে রেখে দিলে নীল বর্ণ ধারণ করে কেন? কারণ আমরা জানি যে আর্দ্র কপার সালফেট নীল বর্ণের হয়। তো সাদা বর্ণের কপার সালফেট বাতাসে রেখে দিলে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেগুলো সে শোষণ করে সে কি নীল বর্ণ ধারণ করে। এখানে এটাই বলছে, দেখো যে সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেট বাতাসে রেখে দিলে নীল বর্ণ ধারণ করে, কারণ কপার সালফেট বাতাসে রেখে দিলে বাতাসের জলীয় বাষ্প শোষণ করে পানিযুক্ত স্ফটিকার কপার সালফেট উৎপন্ন করে, যা নীল বর্ণের, অর্থাৎ পানি যোজন বিক্রিয়া ঘটে বিধে এটা নীল বর্ণের হয়ে যায়। আচ্ছা, ব্লু ভিট্রিয়ালকে তাপ দিলে তা সাদা বর্ণ ধারণ করে কেন? আগেরটার উল্টাটা। ব্লু ভিট্রিয়াল মানে কি? সেটা পানি যুক্ত অবস্থায় আছে, তাপ দিচ্ছি, পানিটা উড়ে যাচ্ছে, ফলে সেটা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? সাদা কপার সালফেটে পরিণত হচ্ছে, মানে অর্থাৎ পানিটা সেখান থেকে চলে যাচ্ছে, ফলশ্রুতিতে এটাকে আমি সাদা অবস্থায় দেখতে পাচ্ছি। ফাইন, তো তাহলে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো ছিল পর্ব 3 শেষ করলাম। তো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো, এগুলো তোমাদেরকে বুঝতে অনেক বেশি হেল্প করবে। প্রত্যেকটা কিউআর করে টিচাররা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো এগুলো তোমাদেরকে অনেক বেশি যেহেতু হেল্প করবে, এই বইটি বা এই সিরিজের বইগুলো তোমাদের সংগ্রহ করা উচিত। তো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।